দর্শক, সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলবো পুলিশ হত্যা ও থানা লুটপাট। এবার কি তবে ফেঁসে যাচ্ছে জুলাই সন্ত্রাসীরা? 2024 সালের তথাকথিত গণ অভ্যুত্থানের দিনগুলোর কথা আমাদের নিশ্চয়ই মনে আছে। মানুষকে ব্ল্যাকমেইল করে কিভাবে রাস্তায় নামানো হয়েছিল, এবং অন্যদিকে নজিরবিহীন সংঘাত। 5 অগাস্টের পট পরিবর্তনের পর দেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে, কিন্তু সেই উত্তাল সময়ে পর্দার আড়ালে ঘটে যাওয়া অনেক রক্তক্ষয়ী ঘটনা এখনো অমীমাংসিত। বিশেষ করে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে পুলিশের স্থাপনায় হামলা, অগ্নিসংযোগ এবং পুলিশ সদস্যদের নির্মমভাবে হত্যার বিষয়টি নিয়ে এতদিন এক ধরনের নীরবতা ছিল। কারণটা হচ্ছে, যারা পুলিশ স্থাপনায় হামলা করেছিল, অস্ত্র লুটপাট করেছিল এবং পুলিশ হত্যা করেছিল, হত্যা করে ঝুলিয়ে পর্যন্ত রেখেছিল, তারাই আসলে গত 1.5 বছরের অবৈধ সরকারের অংশ ছিল। যার দরুন এই যে পুলিশ হত্যা, আমরা বিভিন্ন তথ্য উপাত্তে দেখি, জানি যে প্রায় 3200 পুলিশ হত্যা হয়েছে। এই যে গত 1.5 বছরের একটা ইন্টারিম গভর্নমেন্ট গেল, এই পুলিশ হত্যার ব্যাপারে কিন্তু কোনো সাড়া শব্দ ছিল না। সেই গভর্নমেন্টটা চলে গেছে, নতুন সরকার এসছে, বিএনপি সরকার। এখন কিন্তু নতুন করে আলাপ হচ্ছে। পুলিশ সদর দপ্তরের তথ্য, সেই সময় আমরা যে তথ্য জেনেছিলাম তাতে 44 জন সদস্য প্রাণ হারিয়েছেন। যদিও অনেক পুলিশ কর্মকর্তার দাবি এই সংখ্যাটি আরো অনেক বেশি। এই যে আমরা যে সংখ্যাটি শুনি 3200। অন্তর্বর্তী সরকারের সময় এই তদন্ত নিয়ে এক ধরনের স্থবিরতা থাকলেও এখন বইছে নতুন হওয়া। নতুন সরকার আসার পর পুলিশ হত্যা এবং স্থাপনায় হামলার ঘটনাগুলোর তদন্তে মিলেছে গ্রিন সিগন্যাল। কারা ছিল সেই জুলাই সন্ত্রাসী? কেন 1.5 বছরে এই তদন্ত এগোয়নি? স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তরের সূত্রগুলো এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশের স্থাপনায় হামলা ও সদস্য হত্যার বিষয়ে নতুন করে আলোচনা এসেছে। এখন পর্যন্ত এসব নারকীয় ঘটনার মাত্র 5টি মামলা হয়েছে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত একজনকেও আটক করা সম্ভব হয়নি। কারণ এই সন্ত্রাসীরা, যারা পুলিশ হত্যা করেছে, তারাই ছিল সরকারের অংশ এবং একটা সাজানো নির্বাচনের মাধ্যমে তারা কিন্তু ক্ষমতাও দখল করতে চেয়েছিল, বিপ্লবী সরকার গঠন করতে চেয়েছিল, কিন্তু সব ক্ষেত্রে তারা ব্যর্থ হয়েছে। এখন তাদের ধরবার পালা, তাদেরকে বিচারের আওতায় আনবার পালা। পুলিশের অনেক কর্মকর্তা এ বিষয়ে কথা বলার চেষ্টা করেছিলেন বিগত 1.5 বছরের অন্তর্বর্তীকালীন সরকারের সময়, কিন্তু অভিযোগ রয়েছে যে বিগত অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায়নি। তবে আলামত কিন্তু কিছুই মুছে যায়নি। পুলিশের একাধিক ইউনিট হামলার আগে ও পরের ভিডিও ফুটেজ এবং গুরুত্বপূর্ণ সব আলামত পরম যত্নে সংগ্রহ করে রেখেছে। একটা সুসময়ের অপেক্ষায় ছিল বলে মনে হচ্ছে। এতদিন কেন কাজ শুরু হয়নি? কারণ অন্তর্বর্তী সরকার থেকে কোনো সংকেত না পাওয়ায় পুলিশ সদর দপ্তর তদন্তের কাজে এগোতে পারেনি। তবে এখন পরিস্থিতি বদলেছে। পুলিশ সদর দপ্তরের বিশেষ বার্তা এসেছে, তদন্ত হবে এবং প্রতিটি ঘটনার গভীরে গিয়ে অপরাধীদের চিহ্নিত করা হবে। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে এখন আর কোনো বাধা তদন্ত থামাতে পারবে না। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের কাছে পর্যাপ্ত আলামত থাকা সত্ত্বেও আগের সরকারের অসহযোগিতায় সব থমকে ছিল। এখন মামলা হলে অনেক রাঘব বোয়াল ফেঁসে যেতে পারেন। নতুন স্বরাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন যে তদন্ত অবশ্যই হবে। আমরা দেখেছি আন্দোলনের সেই উত্তাল সময়ে দেশের বিভিন্ন কারাগার থেকে বন্দী ছিনতাই হয়েছে, দেওয়ালে আগুন দিয়ে বন্দীরা পালিয়ে গেছে, অনেকে এখনো ধরাছোঁয়ার বাইরে। এই পালিয়ে যাওয়া বন্দীদের ধরতে এবার বিশেষ অভিযান শুরু হতে যাচ্ছে। আর যারা দেশের বাইরে পালিয়েছে তাদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। আপনারা জানেন যে জুলাই আগস্টের সেই দিনগুলোতে দুর্বৃত্তরা থানা এবং ফাঁড়িতে হামলা চালিয়ে শুধু প্রাণহানি ঘটায়নি, বরং বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র লুট করেছে। এই লুট হওয়া অস্ত্রগুলো এখনো উদ্ধার হয়নি, যা জননিরাপত্তার জন্য বড় হুমকি। 5টি হামলার মামলা হলেও বেশিরভাগ ঘটনায়
কিছুই করা হয়নি। এই স্থবিরতা নিয়ে পুলিশের নিচের দিকের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। তারা প্রকাশ্যে কথা বলতে না পারলেও মনের মধ্যে একটা চাপা উত্তেজনা ছিল। এখন সরকার থেকে সেই বার্তা যাওয়ার পর সেই ক্ষোভ কিছুটা প্রশমিত হয়েছে। তদন্তের জন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় বৈঠক করছেন। ক্ষতিগ্রস্ত স্থাপনার আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। ডিএমপির যাত্রাবাড়ি এবং সিএমপির কোতোয়ালি থানায় ইতিমধ্যে কিছু মামলা হয়েছে, যেখানে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা অনেককে। পুলিশের এক কর্মকর্তা দৃঢ়তার সাথে বলেছেন, ক্রিমিনাল ইভেন্ট কখনো তামাদি হয় না, অর্থাৎ অপরাধ করে পর দিন শেষ। আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তবে শিউরে উঠতে হয়। সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় একদিনই 13 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছিল। ঢাকা মহানগর পুলিশের 50টি থানার মধ্যে 21টি থানা সহ মোট 216টি স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল। আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 13টি থানা এবং অসংখ্য টহল গাড়ি। যদিও আনুষ্ঠানিকভাবে সবগুলোতে মামলা হয়নি, কিন্তু পুলিশের ছায়া তদন্ত থেমে নেই। গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছেন। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় ডিএমপির সাবেক ওসিরা তুলে ধরেছেন। তাদের বক্তব্য অনুযায়ী আন্দোলনের সময় তারা ঊর্ধ্বতনদের নির্দেশে দায়িত্ব পালন করেছেন। তারা অনেক ক্ষেত্রে গুলি চালাতে নিষেধ করলেও ওপর মহলের চাপে তা করতে বাধ্য হন। এক পর্যায়ে উত্তেজিত জনতার বৃষ্টির মতো ইট পাটকেল আর বাইরে থেকে আসা গুলির মুখে আর টিকতে না পারে আত্মরক্ষার্থে ব্যবস্থা নেন। অনেকে পোশাক খুলে পালিয়ে জীবন বাঁচিয়েছেন, আর যারা পারেননি তারা মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তারা এখন চাইছেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করা হোক, যাতে নিরীহ কেউ ফেঁসে না যায়। বর্তমানে এক অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। পুলিশ সদস্যদের মামলার তদন্ত করতে গিয়ে খোদ তদন্তকারী কর্মকর্তারা বিব্রত হচ্ছেন। 5ই আগস্টের পর শেখ হাসিনা থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত 1168 জন পুলিশ সদস্যকে আসামি করা হয়েছে। 2000-এর বেশি মামলার মধ্যে 612টি হত্যা মামলা। তদন্তকারী কর্মকর্তারা এজাহারের বর্ণনার সাথে বাস্তবতার অনেক অমিল পাচ্ছেন। তাই এখন বিজ্ঞানসম্মত তদন্তের দিকে ঝুঁকছে সিআইডি। তারা সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কল লিস্ট এবং সিডিআর সংগ্রহ করছেন। উদ্দেশ্য একটাই, নিশ্চিত হওয়া যে ঘটনার সময় ওই পুলিশ সদস্য আসলে কোথায় ছিলেন। সিআইডির কর্মকর্তারা বলছেন, অনেকে মোবাইল বাসায় রেখে অন্য এলাকায় গিয়ে হামলা করেছেন কিনা বা তাদের কমান্ড সার্টিফিকেট অনুযায়ী তারা সঠিক জায়গায় ছিলেন কিনা তা যাচাই করা হচ্ছে। এছাড়া বিভিন্ন টেলিভিশন চ্যানেলের ফুটেজ এবং পত্রিকার ছবি সংগ্রহ করে নিবিড়ভাবে বিশ্লেষণ করা হচ্ছে। সত্য লুকানোর কোনো জায়গা আর অবশিষ্ট নেই। যদি আমরা মামলার সংখ্যা দেখি তবে দেখা যায় ঢাকাতেই সর্বোচ্চ 333টি মামলা হয়েছে। এছাড়া চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা এবং ময়মনসিংহে কয়েকশো মামলা রুজু হয়েছে। এই তদন্তের মূল লক্ষ্য হওয়া উচিত ন্যায় বিচার। তথাকথিত ছাত্র জনতা যেমন অন্যায়ের শিকার হয়েছে, তেমনি পুলিশ বাহিনীর যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারেরও বিচার পাওয়ার অধিকার আছে। অপরাধী যেই হোক, জুলাইয়ের সেই উত্তাল সময়ে যারা ধ্বংসলীলা চালিয়েছে এবং রক্ত ঝরিয়েছে তাদের আইনের মুখোমুখি হতেই হবে। সত্যিকার অর্থে এই তদন্তটা যদি সঠিকভাবে হয় তাহলে এই যে অন্তর্বর্তী সরকারটা গেল, এই অন্তর্বর্তী সরকারের অনেক রাঘব বোয়াল ফেসে যাবে। এই যে ছাত্র নামের যে সন্ত্রাসীগুলো, এগুলো অনেকে ফেসে যাবে। এবং আমরা গত 1.5 বছরের যে একটা বিভীষিকাময় সময় পার করেছি, সেই সময়ে যারা হোতা তাদের শুধু পুলিশ নয়, বিভিন্ন ক্ষেত্রে তদন্ত হওয়া উচিত। এবং এই যে গত সরকারটা যে ছিল, সেই সরকারটার দুর্নীতি, অনিয়ম, এই যে ছোট ছোট ছাত্র, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তারা কোথায় পায় টাকা? কোথায় পেয়েছে টাকা? গত 1.5 বছরের দুর্নীতি, এগুলো সব তদন্ত হওয়া উচিত। আমরা প্রত্যাশা করি যে সব তদন্তে আসবে এবং বিচার হবে। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আজকে পিলখানার ট্র্যাজেডি দিবস। 17 বছর আগে 2009 সালের 25 ফেব্রুয়ারি, 26 ফেব্রুয়ারি পিলখানায় বিডিআরের সদর দপ্তরে, তৎকালীন বিডিআরের সদর দপ্তরে যা হয়েছিল
57 জন সেনা অফিসারের মৃত্যু, ঘটনাগুলো জাতির বিবেক নাড়িয়ে দিয়েছিল। নতুন সরকারের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তারা দুইজনই আজকে পিলখানার এই ট্র্যাজেডি দিবস একসাথে পালন করলেন, শহীদদের স্মরণ করলেন, শহীদদের শ্রদ্ধা জানালেন। এই ব্যাপারগুলো ঘটল, কিন্তু তার চাইতেও বড় খবর হচ্ছে কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ছবিগুলোর পক্ষে এক ধরনের বাহবা যেমন দেয়া হচ্ছে, আবার সেই ছবিগুলোর বিপক্ষে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। ছবিগুলো কি? ছবিগুলো নতুন প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে পিলখানা ট্র্যাজেডি দিবস পালন করছেন, একসাথে হেঁটে যাচ্ছেন, একসাথে করমর্দন করছেন এবং দুইজনই একসাথেই সব কিছু করেছেন। এই ছবিগুলো একটা বিশেষ বার্তা যেমন দিচ্ছে, তেমনি এই ছবিগুলো কারো কারো গাত্রদাহে পরিণত হয়েছে। চলুন একটু বুঝে দেখি পিলখানা ট্র্যাজেডি দিবসে কি ঘটলো, এই ছবিগুলো কি বার্তা দিচ্ছে, কাদের গাত্রদাহ হচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কয়েকটা ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেই ছবিগুলোর পক্ষে বিপক্ষে নানা ধরনের লেখালেখি হচ্ছে। প্রথমে আপনাদেরকে 4টা ছবি দেখাতে চাই। সেই 4টা ছবির 2টা ছবিতে সামনাসামনি দেখা যাচ্ছে মহামান্য রাষ্ট্রপতি এবং মাননীয় প্রধানমন্ত্রী, তারা দুইজন হেঁটে আসছেন। পেছনে রয়েছেন সেনাবাহিনী প্রধান, 3 বাহিনীর প্রধানরা রয়েছেন। আরেকটা ছবিতে পাশাপাশি দেখা যাচ্ছে তারা হেঁটে যাচ্ছেন, দূর থেকে শর্ট সাইড ভিউতে দেখা যাচ্ছে। এবং আরেকটা ছবিতে সেনাবাহিনী প্রধানকে পাশে রেখে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি করমর্দন করছেন এবং রাষ্ট্রপতি 2 হাত দিয়ে তারেক রহমানের হাত ধরে রয়েছে। যদিও এই ছবি নিয়ে নানা ধরনের ট্রলও হচ্ছে। এই 4টা ছবি যেগুলো বললাম, এই 4টা ছবি বিশেষ করে তাদের একসাথে হাঁটার ছবি এবং করমর্দনের এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনভাবে ভাইরাল হয়েছে, এটার পক্ষে বিপক্ষে আলোচনা শুরু হয়েছে। পক্ষে যারা বলছেন তারা মনে করছেন যে এটাই রাজনৈতিক সৌন্দর্য, এটাই হওয়ার কথা ছিল। এবং অনেকে এই প্রত্যাশাও করেছিলেন, আমরাও বলেছিলাম যে শহীদ দিবসে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে যদি এরকম ইনক্লুসিভ পরিবেশ দেখা যেত, যেটা আগের ট্র্যাডিশন ছিল, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি একসাথে দাঁড়িয়ে আছেন, রাষ্ট্রপতি ফুলে স্পর্শ করলেন, তারপরে প্রধানমন্ত্রী ফুলে স্পর্শ করলেন, একসাথে দুইজন পাশাপাশি দাঁড়িয়ে, এই যে ট্র্যাডিশনটা, সেই ট্র্যাডিশনটা ওখানে দেখতে পারলে আরও আগে এই ভালো লাগাটা তৈরি হতো। পিলখানা ট্র্যাজেডি দিবসে তবুও যে দৃশ্যটা দেখা গেল, সেই দৃশ্যের পক্ষে যারা বলছেন তারা যেমন ইনক্লুসিভ রাজনীতির কথা বলছেন, আবার বিপক্ষে যারা বলছেন, বিশেষ করে এনসিপি, জামাত, এনসিপির পক্ষ থেকে মানে একেবারে খুবই বাজে নোংরা ভাষায় বলা হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে, আওয়ামী লীগের শেখ হাসিনা ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে সাথে নিয়ে এই কার্যক্রম কোনোভাবেই গ্রহণযোগ্য না, এরকমের কথাবার্তা বলা হচ্ছে। তাদের গাত্রদাহ হয়েছে এই ব্যাপারটা এবং সেটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। আবার আরেকটা পক্ষ বলছে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনি কি আওয়ামী লীগের সঙ্গে বেইমানি করলেন, তিনি কি বিএনপির রাষ্ট্রপতি হিসেবে থেকে যাচ্ছেন, তিনি কি তার মেয়াদ পূর্ণ করতে চলেছেন, নতুন রাষ্ট্রপতি কি খুব দ্রুত আসছেন না, এই আলোচনাও অনেকে করছেন। যদিও আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এই আলোচনার কোনো বাস্তবতা রয়েছে। আমরা দেখেছি সেনাবাহিনীর পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা পোস্ট করা হয়েছে, সেই পোস্টটা আপনারা দেখে নিন। সেই পোস্টেও আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতির ছবিটা প্রথমে দেয়া হয়েছে, তাকে যথাযথ সম্মান প্রদর্শন করা হয়েছে, এরপরেই তারেক রহমানের ছবিটা দেয়া হয়েছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর ছবিটা দেয়া হয়েছে। সেই পোস্টে একেবারে আলাদাভাবে যদি দুইজনের ছবিটা দেখে নিন, তাহলে রাষ্ট্রপতি শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের উদ্দেশ্যে, এরপরে প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানাচ্ছেন শহীদদের উদ্দেশ্যে। সেখানে সেনাবাহিনীর পক্ষ থেকে যেটা লেখা হয়েছে, জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত। 25-26 ফেব্রুয়ারি 2009 তারিখে বিডিআর, বর্তমানে বিজিবি সদর দপ্তর পিলখানায় সংগঠিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সদস্যগণের 17তম শাহাদত বার্ষিকী স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস আজ 25 ফেব্রুয়ারি 2026 যথাযথ মর্যাদায় পালিত হয়। দিনটি উপলক্ষে ঢাকার বনানীস্থ সামরিক কবরস্থানে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শাহাদত বরণকারী সেনা সদস্যদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানগণ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যগণ। শহীদদের প্রতি সম্মান প্রদর্শনে 1 মিনিট নীরবতা পালন করা হয় এবং কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যগণ স্যালুট প্রদান করে। পরবর্তীতে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। উল্লেখ্য, দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী 3 বাহিনী যথাযথ মর্যাদায় এই দিনটি পালন করছে। এই দিনটি পালন করাটা খুবই স্বাভাবিক। যে ঘটনাটা 17 বছর আগে ঘটেছিল, সেই ঘটনাটা জাতির ইতিহাসের অন্যতম কলঙ্কজনক একটা অধ্যায়। কিন্তু সেই মানে কলঙ্কজনক অধ্যায়ের সেই দিবসটি পালনে নতুন প্রধানমন্ত্রী যে নজিরটা স্থাপন করলেন, মহামান্য রাষ্ট্রপতিকে সাথে নিয়ে একসাথে এই দিবসটা পালন করলেন, যে ইনক্লুসিভ রাজনীতির আভাস দিলেন, সেই ইনক্লুসিভ রাজনীতি যদি সত্যিই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা সম্ভব হয়, তাহলে যত মানুষেরই গাত্রদাহ হোক না কেন, যত মানুষেরই বুকের মধ্যে জ্বালাপোড়া ধরুক না কেন, এই রাজনীতিটা বাংলাদেশে খুব প্রয়োজন। সবাইকে নিয়ে একসঙ্গে রাজনীতি, যেন সবার আগে আমরা দেশের কথা ভাবি। এবং সঠিক করেই তারেক রহমান একটা স্লোগান বের করে দিয়েছেন, যেটা অনেকের কাছে, মানে তার দলের বাইরের অনেকের কাছেও পছন্দ হয়েছে, সবার আগে বাংলাদেশ। যদি সত্যিই সবার আগে বাংলাদেশ এই ব্যাপারটা তিনি প্রতিষ্ঠিত করতে পারেন, সেটা রাজনীতিতে ইনক্লুসিভ পরিবেশ, অর্থনীতি, সামাজিক বিভিন্ন খাত, স্পোর্টস, অনেক ক্ষেত্রেই এই পরিবেশটা তৈরি করতে হবে। স্পোর্টসেও একটা সুখবর আছে, সেটা হচ্ছে যে আজকেই ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি জানিয়েছেন সাকিব আল হাসানের যে মামলার ফাইল, সেই ফাইল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুত এই ব্যাপারে নিষ্পত্তি হয়ে যাবে। সম্ভবত রাষ্ট্রের তরফ থেকেই এই সাকিবের বিরুদ্ধে যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা তুলে নেওয়া হবে। এমনকি এরকমও হতে পারে আসন্ন পাকিস্তান সিরিজেই সাকিব আল হাসানকে মাঠে দেখা যেতে পারে। সর্বক্ষেত্রে এই ইনক্লুসিভ পরিবেশ এবং যে দোষী তার বিচার করা, যে অপরাধী তার গায়ে ফুলের টোকাও না ফেলার যে নীতি, সেই নীতি যদি সত্যিই বিএনপি অবলম্বন করতে পারে, তাহলে বিএনপি 5 বছর তো অনায়াসেই কাটাতে পারবে। এর পরের নির্বাচনেও তারা যথেষ্ট ভালো অবস্থান নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে। দর্শক, আপনার মতামতের ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।